প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আমরা স্থির তড়িৎ নিয়ে আজকে কথা বলবো। স্থির তড়িতের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে কুলম্বস ল। এই কুলম্বের সূত্রটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। কুলম্বের সূত্রটি বোঝার আগে আমাদের মোটামুটি বেশ কিছু খুঁটিনাটি কিছু জিনিস আছে, ছোট ছোট কিছু জিনিস আছে। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি তাহলে এই সূত্রটি আমাদের জন্য বুঝতে পারাটা খুবই ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, কথা না বাড়ি আমরা একদম সোজাসুজি চলে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তাহলে আমরা প্রথমে কি লিখব? আমাদের আজকে টপিকসটা হচ্ছে কুলম্বের সূত্র। তাহলে এটি হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা এই কুলম্বের সূত্রটি নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, এই কুলম্বের সূত্র বুঝতে গেলে আমাদের প্রথমত চার্জ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা সাধারণত জানি এই চার্জ দুই ধরনের হয়। একটি হচ্ছে ধনাত্মক চার্জ আর অপরটি হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে চার্জ আমাদের হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ধনাত্মক এবং অপরটি হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে চার্জ হবে আমাদের হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ধনাত্মক এবং অপরটি হচ্ছে ঋণাত্মক চার্জ। ওকে, তাহলে ধনাত্মক চার্জ এবং অপরটি হচ্ছে কি ঋণাত্মক চার্জ। আমরা জানি এই চার্জ কোনো একটি বস্তুর মধ্যে বা পরিবাহের মধ্যে এই ঘর্ষণের ফলে সৃষ্টি হয়। দুটি বস্তুকে যখন আমরা পরস্পর ঘর্ষণ করব তখন এদের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে, যার কারণে একটি বস্তু ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং অপর বস্তুটি ঋণাত্মক চার্জে চার্জিত হবে। বিষয়টি খুবই সিম্পল। ধরো যদি কোনো বস্তু ইলেকট্রন বর্জন করে সেটি হচ্ছে ধনাত্মক চার্জ, আবার কোনো একটি বস্তু যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটি সাধারণত ঋণাত্মক চার্জে চার্জিত হয়। তাহলে যে সকল বস্তু ইলেকট্রন বর্জন করবে সেই সকল বস্তুগুলো ধনাত্মক চার্জে চার্জিত হবে এবং যে সকল বস্তু ইলেকট্রন গ্রহণ করবে সেগুলো হচ্ছে ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে। তাহলে আমরা একটু নোট নেব এখানে। চার্জ কেন সৃষ্টি হবে? ঘর্ষণের ফলে চার্জ সৃষ্টি হবে। ঘর্ষণের ফলে চার্জ সৃষ্টি হয়। এই নোটেশনটি একটি খুবই গুরুত্বপূর্ণ। চার্জ সৃষ্টি হবে ঘর্ষণের ফলে কোনো বস্তুর মধ্যে চার্জ সৃষ্টি হবে। এখন এই যে ধনাত্মক চার্জ, এটাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে বোঝাবো, ঋণাত্মক চার্জকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বোঝাবো। যদি ধনাত্মক চার্জ আর ঋণাত্মক চার্জ যদি আমরা বুঝি তাহলে এখানে আরেকটু আমাদের জিনিস জানতে হবে। ধরো এই ধনাত্মক চার্জের যদি কোনো বস্তু হয়, এই ধনাত্মক চার্জের বস্তু থেকে এক প্রকারের অদৃশ্য তড়িৎ বলরেখা বের হয়। ধরো এটি হচ্ছে সেই ধনাত্মক চার্জ, এটি হচ্ছে সেই তড়িৎ বলরেখা। এই তড়িৎ বলরেখাগুলো একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। এগুলো হবে ধনাত্মক চার্জিত বস্তুর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হবে এবং ঋণাত্মক চার্জের কোনো বস্তুর মধ্যে সেই বলরেখাগুলো প্রবেশ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের অবশ্যই বুঝতে হবে ধনাত্মক চার্জের বস্তু থেকে কি বের হবে? তড়িৎ বলরেখা। এগুলোকে আমরা বলতেছি তড়িৎ বলরেখা। এদের নাম হচ্ছে তড়িৎ বলরেখা। মাথায় রাখতে হবে এই তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক চার্জের কোনো একটি বস্তু থেকে বস্তুর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয়। আর এই তড়িৎ বলরেখাগুলো হবে সমধর্মী। এই তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে অথবা পরস্পরকে পার্শ্ব চাপ প্রদান করে। এবং এই বলরেখাগুলো আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বলরেখাগুলো কখনো পরস্পরকে ছেদ করে না। তাহলে এই তড়িৎ বলরেখাগুলো ধনাত্মক চার্জের কোনো বস্তু থেকে বের হবে এবং ঋণাত্মক চার্জের কোনো বস্তুতে প্রবেশ করবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই তড়িৎ বলরেখাগুলো যে মাধ্যমে আমাদের এই চার্জটি স্থাপন করা হবে সেই মাধ্যমকে ভেদ করে এই তড়িৎ বলরেখাগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন বিষয়টি হচ্ছে এখানে একটি গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে। যখন ধনাত্মক চার্জের বস্তুটিকে শূন্য মাধ্যমে রাখা হবে, ধরো আমি এই ধনাত্মক চার্জটিকে আমরা শূন্য মাধ্যমে রাখলাম,
শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে রাখলাম, বা বায়ু মাধ্যম। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমকে যদি ধনাত্মক চার্জের কোনো বস্তুকে রাখা হয়, যেহেতু ধনাত্মক চার্জের বস্তু থেকে তড়িৎ বলরেখাগুলো বের হবে, অতএব এই তড়িৎ বলরেখাগুলো এই শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমকে ভেদ করে যেতে যে বাধা অনুভব করবে, সেটাকে আমরা বলবো শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। তাহলে এখানে নতুন আরেকটা টপিকস জানতে হবে, শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা। তাহলে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতাকে আমরা এপসিলন নট দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে এর ইংলিশ নামটি হচ্ছে ইলেকট্রিক পারমিটিভিটি। এর ইংলিশ নামটি খুব সুন্দর, এর নামটি হবে কি ইলেকট্রিক পারমিটিভিটি, পারমিটিভিটি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মোটামুটি কি শিখলাম? প্রথমত আমরা কুলম্বের সূত্রটি যেহেতু চার্জ নিয়ে কাজ করে, অতএব চার্জ দুই ধরনের হবে, একটি হচ্ছে ধনাত্মক চার্জ এবং অপরটি হবে ঋণাত্মক চার্জ। আর চার্জ কোথায় সৃষ্টি হবে? চার্জ কোনো একটি বস্তুর মধ্যে সৃষ্টি হবে, ঘর্ষণের ফলে চার্জের সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে দুটি পদার্থের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়, যার কারণে যে পদার্থটি ইলেকট্রন বর্জন করে সেই পদার্থটি ধনাত্মক চার্জে চার্জিত হবে, এবং যে পদার্থটি ইলেকট্রন গ্রহণ করবে সেটি ঋণাত্মক চার্জে চার্জিত হবে। ওকে, এখন এই যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের আরও কিছু জিনিস জানতে হবে। সেটি হচ্ছে এই ধনাত্মক চার্জের বস্তু থেকে এক প্রকার অদৃশ্য তড়িৎ বলরেখা বের হয়। এই তড়িৎ বলরেখাগুলো অদৃশ্য, এগুলোকে তোমরা কখনো দেখতে পাবে না। সাধারণত এগুলো খালি চোখে এই তড়িৎ বলরেখাগুলো দেখা যায় না, ঠিক আছে? এগুলো হচ্ছে অদৃশ্য তড়িৎ বলরেখা, যা ধনাত্মক বস্তুর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হবে। এবং এই তড়িৎ বলরেখাগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এরা হচ্ছে সমধর্মী হয়ে থাকে। এরা একে অপরকে বিকর্ষণ করে এবং একে অপরকে পার্শ্ব চাপ দেয়, এবং এই তড়িৎ বলরেখাগুলো পরস্পরকে কখনো ছেদ করবে না। এগুলো হচ্ছে ধনাত্মক চার্জের বস্তু থেকে বের হবে, ঋণাত্মক চার্জের বস্তুর মধ্যে প্রবেশ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে এই ধনাত্মক চার্জের বস্তুটিকে যদি আমি কোনো একটা মাধ্যমের মধ্যে স্থাপন করি, অর্থাৎ ধরো শূন্য মাধ্যমে স্থাপন করলাম, তাহলে এই শূন্য মাধ্যমকে ভেদ করে এই তড়িৎ বলরেখাগুলো বের হবে। যখন কোনো একটি ধনাত্মক চার্জকে শূন্য মাধ্যমে রাখা হবে, আর সেই ধনাত্মক চার্জের বস্তুটি থেকে যে ধনাত্মক তড়িৎ বলরেখাগুলো বের হবে, সেটি ওই শূন্য মাধ্যমকে ভেদ করে যেতে যে বাধা অনুভব করবে, সেটিকে আমরা বলবো শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। প্রিয় শিক্ষার্থী, এই প্রত্যেকটা জিনিস আমাদের এই কুলম্বের সূত্র বোঝার আগে আমাদেরকে আগে জানতে হবে। তারপর আরেকটা জিনিস আমাদের জানতে হবে, তড়িৎ বলরেখাগুলো সবসময় ধনাত্মক চার্জের বস্তু থেকে বের হবে এবং ঋণাত্মক চার্জের কোনো বস্তুতে প্রবেশ করবে। এখন যদি এই ধনাত্মক চার্জের বস্তুটিকে যদি আমরা অন্য কোনো একটি মাধ্যমে রাখতাম, ধরো ওয়াটার মাধ্যমে যদি রাখি, অর্থাৎ পানি মাধ্যমে যদি রাখি, তাহলে এই তড়িৎ বলরেখাগুলো পানি মাধ্যমকে ভেদ করে যেতে একটি বাধা অনুভব করবে, সেটি হচ্ছে পানি মাধ্যমের ভেদন যোগ্যতা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বিষয়টি হচ্ছে, যেহেতু তড়িৎ বলরেখাগুলো শূন্য মাধ্যমকে ভেদ করে যেতে একটি বাধা অনুভব করে, সেজন্য এর নামটি আমরা দিলাম শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। এটিকে আমরা প্রকাশ করব এপসিলন দ্বারা। আর অন্য মাধ্যমের যদি ভেদন যোগ্যতা হয়, অন্য মাধ্যমের ভেদন যোগ্যতা, অন্য মাধ্যমের ভেদন যোগ্যতাকে আমরা এপসিলন, শুধুমাত্র এপসিলন দ্বারা প্রকাশ করব। এই এপসিলন হলো একটি গ্রিক ওয়ার্ড। এখন কুলম্ব নামে আমাদের যে বিজ্ঞানী, তিনি মোটামুটি শূন্য মাধ্যমে একটি ধনাত্মক চার্জের বস্তু রাখলে সেটি মধ্য দিয়ে যে পৃষ্ঠ থেকে যে লম্বভাবে তড়িৎ বলরেখাগুলো বের হবে, সেটি ওই মাধ্যমকে ভেদ করে যেতে যে বাধা অনুভব করে, সেটির মান হবে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। তোমাদেরকে অবশ্যই এটি মুখস্থ রাখতে হবে। তাহলে এটি হচ্ছে পরীক্ষালব্ধ মান, পরীক্ষা নিরীক্ষা করে এই মানটি পাওয়া হয়েছিল। আমাদের হচ্ছে শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা কত হবে, এপসিলন নট ইজ ইকুয়াল টু 8.854 ইন্টু 10⁻⁻12
ইউনিটটা অনেক সময় এমসিকিউ আসে, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, এই পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এখন আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যদি দুটি চার্জ সমধর্মী হয়, ধরো এটি হচ্ছে একটি পজিটিভ চার্জ, এটি হচ্ছে অপর আরেকটি পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জ থেকে একটি ধনাত্মক বলরেখা বের হবে, আবার এই পজিটিভ চার্জ থেকে একটি ধনাত্মক বলরেখা বের হবে। আমরা জানি যেহেতু এই ধনাত্মক চার্জের বস্তু থেকে যে তড়িৎ বলরেখাগুলো বের হয়, সেটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করে, অর্থাৎ পার্শ্বচাপ দেয়। তাহলে দেখো, এই ধনাত্মক চার্জ থেকে যে বলরেখাটি বের হলো, এটি যদি এই দিকে যেতে চায়, আবার এই ধনাত্মক চার্জের বস্তুটি থেকে যে তড়িৎ বলরেখা বের হবে, সেটি যদি এই দিকে আসতে চায়, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, যার কারণে এই বলরেখাটি আর এই দিকে আসতে পারবে না, এই বলরেখাটি আর এই দিকে আসতে পারবে না, এইভাবে বিকশিত হয়ে চলে যাবে। আবার এই বলরেখা এই দিকে বিকশিত হবে, এই বলরেখা এই দিকে বিকশিত হবে। তাহলে বিষয়টা পুরো এরকম দাঁড়াবে আর কি, এরকম হবে আর কি। তড়িৎ বলরেখাগুলো এইভাবে যাবে, এইভাবে 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 বের হবে, ঠিক আছে। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নেব যে সমধর্মী যদি চার্জ হয়, তাহলে এই সমধর্মী চার্জগুলো পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। ধরো শূন্য মাধ্যম বা যে কোনো মাধ্যমে দুটি যদি চার্জ থাকে, সেটি যদি সমধর্মী হয়ে থাকে, অর্থাৎ দুটি পজিটিভ, তাহলে এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। কি বল কাজ করবে? বিকর্ষণ বল কাজ করবে। এখন যদি শূন্য মাধ্যমে একটি পজিটিভ চার্জ এবং অপর আরেকটি যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে ধনাত্মক চার্জের বস্তু থেকে বলরেখা বের হবে এবং ঋণাত্মক চার্জের বস্তু থেকে এই বলরেখাগুলো প্রবেশ করবে। এই রকম বিষয়টা হবে আর কি। মানে আমরা একটু আঁকার চেষ্টা করলাম, তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। এইগুলো অ্যাকচুয়ালি বেসিক। কুলম্বের সূত্র জানার আগে তোমাদেরকে অবশ্যই এই বেসিকগুলো আগে আয়ত্ত করে নিয়ে আসতে হবে, তাহলে তোমরা কুলম্বের সূত্রটা বুঝতে পারবে। ওকে, এখন তোমরা একটু বোঝার চেষ্টা করো। তাহলে যদি বিপরীতধর্মী চার্জ হয়, অর্থাৎ একটি পজিটিভ অপরটি যদি নেগেটিভ হয়, তাহলে এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। এদের মধ্যে কোন বল কাজ করবে? আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই কুলম্বের সূত্রের মাধ্যমে আমরা এই বিকর্ষণ বল অথবা দুটি চার্জের মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ সমধর্মী হলে বিকর্ষণ বল এবং যদি বিপরীতধর্মী হয়, তাহলে তাদের মধ্যে আমরা আকর্ষণ বলটি পরিমাপ করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো অংশ বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আমরা সেই অংশটিকে আবার রিপিট করার চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত মোটামুটি আমরা চার্জ সম্পর্কে জানলাম। চার্জ দুই ধরনের হবে, ধনাত্মক এবং ঋণাত্মক, এবং তড়িৎ বলরেখা সম্পর্কে তাহলে আমরা এই টপিক্সে আমরা কি কি জিনিস জানলাম। একটি হচ্ছে চার্জ, অপরটি হচ্ছে চার্জের প্রকৃতি। চার্জ হচ্ছে দুই ধরনের হবে, ধনাত্মক এবং ঋণাত্মক, এবং চার্জ কেন সৃষ্টি হবে সেটি হচ্ছে ঘর্ষণের ফলে চার্জ সৃষ্টি হবে। আবার তড়িৎ বলরেখা সম্পর্কে জানলাম, এটি ধনাত্মক চার্জের বস্তু থেকে বের হয়, ঋণাত্মক চার্জের বস্তু থেকে প্রবেশ করে। আবার আমরা ভেদন যোগ্যতা নামে একটি টপিক শিখলাম, সেটি শূন্য মাধ্যমের হতে পারে এবং অন্য মাধ্যমের ভেদন যোগ্যতা হতে পারে। তাহলে ভেদন যোগ্যতার জিনিসটা হচ্ছে এরকম যে কোনো একটি মাধ্যমে যদি ধনাত্মক চার্জ বা ঋণাত্মক চার্জ থাকে, তাহলে ওই ধনাত্মক চার্জ থেকে যে বলরেখাগুলো বের হবে, সেটি ওই মাধ্যমকে ভেদ করে যেতে যে বাধা অনুভব করবে, সেটি হচ্ছে অ্যাকচুয়ালি ওই মাধ্যমের ভেদন যোগ্যতা। অ্যাকচুয়ালি দুটি চার্জের মধ্যে বিকর্ষণ বল অথবা আকর্ষণ বলটা অ্যাকচুয়ালি এই চার্জ দুটো কোন মাধ্যমে রাখা হয়েছে সেই মাধ্যমের উপর ডিপেন্ড করবে। এখন যদি এটি এমন একটি মাধ্যমে রাখা হলো, এই চার্জ দুটো ওই মাধ্যমটাকে ভেদ করে যদি বেশি বাধা অনুভব হয়, তাহলে ওই দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কম হয়ে যাবে। এটা আমরা মোটামুটি সিম্পল একটা লজিক থেকেই বুঝতে পারতেছি। অর্থাৎ এই চার্জিত বস্তু থেকে যে বলরেখাগুলো বের হবে, সেটি যদি কোনো একটি মাধ্যমকে যদি ভেদ করে যেতে যদি তার বেশি বাধা অনুভব হয়, সেক্ষেত্রে এই দুটি চার্জের মধ্যে বিকর্ষণ বল অথবা আকর্ষণ বল এদের ভ্যালুটা একটু কম হয়ে যাবে। কারণ এই চার্জ দুটো যে মাধ্যমকে ভেদ করে যাচ্ছে, তড়িৎ বলরেখাগুলো ভেদ করে যেতেই বেশি বাধা অনুভব করছে, যার কারণে এই সমস্ত কেজের ক্ষেত্রে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি কম হবে। আবার যদি এই দুটি চার্জ এমন কোনো মাধ্যমে রাখা হয় যে মাধ্যমকে এই তড়িৎ বলরেখাগুলো ভেদ করে যেতে কম বাধা অনুভব করবে, ওই মাধ্যমে এই চার্জ দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলটি
মান বেশি হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। এখন আমরা আর একটা জিনিস শিখব, সেটি হচ্ছে বিন্দু চার্জ। তাহলে মাথায় রাখতে হবে আমাদের কুলম্বের সূত্রের মাধ্যমে আমরা দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল পরিমাপ করতে পারবো। এখন এই কুলম্বের সূত্রের মাধ্যমে যে দুটি চার্জের মধ্যে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল পরিমাপ করব, সেই চার্জটি কী ধরনের চার্জ হইতে হবে, সেটি অবশ্যই বিন্দু চার্জ হইতে হবে। তাহলে এটি হচ্ছে কুলম্বের সূত্রের একটি বিশেষ সীমাবদ্ধতা। তাহলে কুলম্বের সূত্র শুধুমাত্র দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল পরিমাপ করতে পারে। তাহলে এখন আমরা যদি বিন্দু চার্জ নিয়ে কথা বলি, তাহলে আমরা তো জানি কোনো বস্তুর মধ্যে চার্জ সৃষ্টি হয়। চার্জ যে বস্তুর মধ্যে সৃষ্টি হবে, সেই বস্তুর আকার যদি অতি ক্ষুদ্র হয়, অর্থাৎ কোনো বস্তু বা কোনো পরিবাহীর আকার যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে ওই বস্তু বা পরিবাহীতে যে পরিমাণ চার্জ সৃষ্টি হবে, সেই চার্জকে আমরা বিন্দু চার্জ বলতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই বিন্দু চার্জের কনসেপ্টটি বুঝে গেছো। এটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় তোমাদের এটি ক নম্বরের ডেফিনিশন হিসেবে আসতে পারে। কি আসতে পারে যে বিন্দু চার্জ বলতে কি বোঝায়? তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যদি কোনো বস্তুর আকার বা পরিবাহীর আকার অতি ক্ষুদ্র হয়, তাহলে ওই পরিবাহীতে সৃষ্ট চার্জকে বিন্দু চার্জ বলে। তাহলে এই দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই কুলম্বের সূত্রের মাধ্যমে পরিমাপ করা যাবে। এখন ধরো আমরা যদি এই সূত্রটি দেখি, তাহলে এখন আমরা ডিরেক্ট কুলম্বের সূত্র আসব। তাহলে কুলম্বের সূত্র, তাহলে কুলম্বের সূত্রটি কীরকম আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো আমরা একটা মাধ্যম নিতে হবে অবশ্যই, যে মাধ্যমে আমরা চার্জ রাখবো সেটি হচ্ছে আমাদের শূন্য মাধ্যম। তাহলে প্রথমত আমরা মাধ্যমটা ফিক্সড করে দিলাম। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা কোন মাধ্যমে এই বিন্দু চার্জ স্থাপন করব সেটি আমরা নির্ধারণ করে ফেললাম, সেটিকে আমরা দিয়ে দিলাম শূন্য মাধ্যম। ধরলাম শূন্য মাধ্যমে দুটি চার্জ আছে, দুইটি বিন্দু চার্জ। এটি হচ্ছে একটি বিন্দু চার্জ, এটির মান হচ্ছে +Q1। এই পয়েন্টে অপর আর একটি চার্জ আছে, সেটি হচ্ছে +Q2। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ শূন্য মাধ্যমে আমরা দুটি বিন্দু চার্জ স্থাপন করেছি। ধরে নিলাম এই দুটি চার্জের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে r। তাহলে এই দুটি চার্জের মধ্যে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? r। এখন কুলম্বের সূত্রটি হচ্ছে এরকম যে শূন্য মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক। এখানে খুব ইম্পর্টেন্ট কথা, কুলম্বের সূত্রের সাহায্যে আমরা দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের আমরা কি বের করতে পারি? মান নির্ণয় করতে পারি। এই কথাটা বেশি ইম্পর্টেন্ট। তা ধরে নিলাম এই দুটি চার্জের মধ্যে, এখন যেহেতু এই দুটি সমধর্মী চার্জ, অতএব এদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। তাহলে সেই বিকর্ষণ বলের মানটি যদি F হয়, কুলম্বের সূত্র অনুসারে শূন্য মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক হয়। ধরো Q1 এবং Q2 এই দুটি চার্জকে যদি আমি গুণ করি, তাহলে এর গুণফল যেটা হবে তার সমানুপাতিক হবে। এখন দুটি চার্জের গুণফল যদি বড় হয়, তাহলে আমাদের হচ্ছে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি বড় হবে। তাহলে এখন এটি যদি 1 নম্বর আমরা নোটেশন দেই, আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে শূন্য মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যেহেতু চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে, তাহলে এখানে একটি দূরত্বের একটা বিষয় আছে। তাহলে এই দূরত্বটাকে অবশ্যই স্থির রাখতে হবে। অর্থাৎ আমাদের যদি আমরা কুলম্বের সূত্রে কোন কোন জিনিসের উপর কাজ করে? চার্জের উপর কাজ করবে। চার্জের পরিমাণ, অ্যাকচুয়ালি চার্জের পরিমাণ কীরকম সেটার উপর ডিপেন্ড করবে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কতটুকু হবে। 2 নম্বর যেটি কুলম্বের সূত্রে আমরা নির্ভরশীলতা বলতে পারি, চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে, এবং মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি, মাধ্যমের প্রকৃতি। তাহলে দেখো এই কুলম্বের সূত্রের মধ্যে কতগুলো জিনিস আছে। একটা আছে চার্জের পরিমাণ, মধ্যবর্তী দূরত্ব, আর একটা আছে মাধ্যমের প্রকৃতি, আর হচ্ছে একটি হচ্ছে বল। তাহলে যখন কোন একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল চলে আসে, যেমন কুলম্বের সূত্রের আমরা আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, এই মানটি হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল ধরো F, এটি কম বেশি হতে পারে চার্জের পরিমাণের উপর ডিপেন্ড করে। আবার মধ্যবর্তী দূরত্বের উপরও কিন্তু আমাদের
এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা নির্ভর করে। তাহলে কুলম্বের সূত্রে যে দুটি চার্জের মধ্যে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল মেজারমেন্ট করব, সেটি অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলোর উপর ডিপেন্ড করবে? চার্জ দুটোর পরিমাণের উপর ডিপেন্ড করবে এবং মধ্যবর্তী দূরত্ব এবং মাধ্যমের প্রকৃতি। যেহেতু এখানে অনেকগুলো ভেরিয়েবল চলে আসলো, সেক্ষেত্রে যদি আমরা প্রথম নোটেশনটা এভাবে লিখি, শূন্য মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্ব আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটি হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। আবার এই আকর্ষণ বা বিকর্ষণ বল চার্জদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়াশীল হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, যখন আমরা মধ্যবর্তী দূরত্বের সাথে রিলেশন নেব, তখন আমাদের চার্জ দুটিকে অবশ্যই চেঞ্জ করা যাবে না। অর্থাৎ এই Q1 এবং Q2 এদেরকে আমাদের কি রাখতে হবে? স্থির রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে বিষয়টি এখানে যেটা দাঁড়ালো যে শূন্য মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল চার্জ দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যখন চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক বলবো, তখন অবশ্যই আমাদের মধ্যবর্তী এদের যে দূরত্ব আছে তাকে স্থির করে রাখতে হবে। ধরো মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের হচ্ছে 1 মিটার হয় এবং এই চার্জের পরিমাণ ধরো এটা হচ্ছে 5 কুলম্ব এবং এটি হচ্ছে 5 কুলম্ব বা এটি হচ্ছে 10 কুলম্ব। এখন এদের মধ্যে যে পরিমাণ বল কাজ করবে, এখন যদি এই চার্জটিকে ঠিক রেখে যদি এর মান যদি আমি 20 কুলম্ব করে দিই, যেহেতু এদের গুণফল বাড়লো, মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে, আমরা শুধুমাত্র কি করলাম, একটি নির্দিষ্ট মাধ্যম নিয়েছি, শূন্য মাধ্যম, এটির ভেদনযোগ্যতা এপসিলন নট ধরে নিলাম। যেহেতু মাধ্যমটি ফিক্সড হয়ে গেছে, তাহলে এখন এই দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দ্বয়ের গুণফলের উপর নির্ভর করবে। এখন এদের মধ্যবর্তী দূরত্বকে যদি আমি ঠিক রেখে এই চার্জের পরিমাণ যদি বাড়িয়ে দেই, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি বেড়ে যাবে। এখন যদি আমি চার্জের মান কমিয়ে দিই, ধরো এটা 2 কুলম্ব করে দিলাম, এটা হচ্ছে ধরো 5 কুলম্ব করে দিলাম, এখন এদের চার্জের গুণফলের মান 5 দুগুণ 10। তাহলে এখন এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি কমে যাবে। এখন প্রিয় শিক্ষার্থী, আবার যদি আমরা একটা কাজ করি, ধরো দুইটা চার্জকে যদি এবার ঠিক রাখি, ধরো 2 কুলম্ব আর হচ্ছে 5 কুলম্ব, এখন দূরত্ব হচ্ছে 1 মিটার আছে। এখন এদের মধ্যে যতটুকু বল কাজ করবে, এদের মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমি বাড়িয়ে 2 মিটার করে দেই, তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কমে যাবে, যেহেতু মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কখন এটা হবে? যখন তোমরা এই চার্জ দুটির মানকে স্থির রাখবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন বিষয়টি হচ্ছে, আমরা এই দুইটা সূত্রকে যদি একসাথে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এভাবে লেখা যাবে, Q1 উপরে যাবে, Q1 Q2 উপরে যাবে আর নিচে যাবে। কেন এভাবে লিখলাম? কারণ হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমাদের সম্পর্কটা আছে, 3টা জিনিসের সাথে সম্পর্ক আছে। একটা হচ্ছে বল, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে দূরত্ব। তাহলে যেহেতু সমানুপাতিক সম্পর্ক সবসময় উপরে থাকবে এবং ব্যস্তানুপাতিক সম্পর্কগুলো সবসময় নিচে থাকে, তাহলে এই সূত্রের মাধ্যমে দেখা যাচ্ছে দূরত্ব পরিবর্তন করলে বলের মান চেঞ্জ হয়ে যাবে এবং চার্জের গুণফল চেঞ্জ করলে বলের মানটি চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের এখন কোনোটি ধ্রুব নেই, সবগুলোই পরিবর্তনশীল। তাহলে এখন এই সমানুপাতিক চিহ্নকে যদি আমি উঠিয়ে দেই, তাহলে আমাদের যে বিষয়টি আসবে, একটি ধ্রুব লিখতে হবে, ধ্রুব সংখ্যা লিখতে হবে। ধরো F = 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2, আমরা একটা কাজ করব, এই সমানুপাতিক ধ্রুবককে আমরা যদি উঠিয়ে দেই, সমানুপাতিক চিহ্নকে যদি উঠিয়ে দেই, তাহলে সমান সমান লিখে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক লিখতে হবে, Q1 Q2/r²। আমরা কি করলাম? এই সমানুপাতিক চিহ্নটি উঠাই দিলে সমান সমান একটা ধ্রুবক লিখলাম। কুলম্ব এই ধ্রুবকের মানটি শূন্য মাধ্যমের জন্য মেজারমেন্ট করেছিলেন 1/4 পাই এপসিলন নট। এখন আমরা যদি এই ভ্যালুটি এখানে বসিয়ে দিই, তাহলে ভ্যালুটি আসবে 1/4 পাই এপসিলন নট ইন্টু Q1 Q2/r²। এটি হচ্ছে অ্যাকচুয়ালি শূন্য মাধ্যমের দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। ওকে, এখন আমাদের এই ধ্রুবকের মানটি কত হবে? এই ধ্রুবকের মানটি যদি আমরা বের করি, আমরা জানি 4 পাই 3.1416 এপসিলন নটের মান আমরা একটু আগে শিখে যাচ্ছি,
8.854 গুণন 10⁻⁻12। তোমরা যদি ক্যালকুলেটর এই ভ্যালুটি বের করো দেখবে ভ্যালুটি আসবে 9 গুণন 10⁻9। তাহলে সুতরাং আমরা শূন্য মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলকে এইভাবে লিখতেও পারবো 9 × 10⁻9 Q1 Q2 ডিভাইডেড r²। তাহলে প্রিয় শিক্ষার্থী, অ্যাকচুয়ালি এটি হচ্ছে শূন্য মাধ্যমে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তাহলে আশা করি তোমরা সকলে এই সূত্রটি বুঝতে পারছো। এখন আমাদের শূন্য মাধ্যমে যে কোনো দুটো চার্জ যদি স্থাপন করা হয় তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটি বের করতে পারবো। চলো আমরা ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হয়ে আসি। ধরো যদি এরকম প্রশ্ন আসে যে শূন্য মাধ্যমে +5 কুলম এবং হচ্ছে +3 কুলম দুটি চার্জ আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিলিমিটার। তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই সূত্রের মাধ্যমে আমরা মেজারমেন্ট করব। তাহলে 1/4πε ভ্যালু কত? 9 × 10⁻9 চার্জ দ্বয়ের গুণফলের মান 5 × 3 ডিভাইডেড মধ্যবর্তী দূরত্ব 2 মিলিমিটারকে তোমরা মিটার করবে। আমরা জানি 2 মিলিমিটারকে মিটার করতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করা যে কথা 10⁻³ দ্বারা গুণ করা সেম কথা। তাহলে আমরা মিলিমিটারকে মিটার করে নিলাম। তাহলে এখানে আমরা যদি বসিয়ে দিই 2 × 10⁻³ তার উপর স্কোয়ার, বলের একক কি? নিউটন। আবার যদি আমরা এরকম চিন্তা করি, ধরো আমরা এবার যদি বলের মান বাড়িয়ে দিই সেক্ষেত্রে কি হবে? ধরো শূন্য মাধ্যমে দুটি চার্জ আছে, একটি হচ্ছে 10 কুলম আর একটি হচ্ছে 15 কুলম। এদের মধ্যবর্তী দূরত্ব r = 2 × 10⁻³ ওকে। এখন তোমরা যদি আবার এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল মেজারমেন্ট করো তাহলে কি লিখবে? 9 × 10⁻9 চার্জ দ্বয়ের গুণফল 10 × 15 ডিভাইডেড 2 × 10⁻³ তার উপর স্কোয়ার, এত নিউটন। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই বলের মানটা যতটুকু হবে এটা মেজারমেন্ট করে দেখবে এটা তার থেকে বেশি হবে। কেন? কারণ আমরা মধ্যবর্তী দূরত্ব ঠিক রেখে চার্জ দ্বয়ের মান বাড়িয়ে দিয়েছি, যার কারণে চার্জ দ্বয়ের গুণফলের মান বেশি হয়েছে এবং এদের মধ্যে বিকর্ষণ যে বলটি কাজ করলো সেটির পরিমাণও বাড়লো। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এরা যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে এর অর্থটা হচ্ছে এখানে যে ভ্যালুটা আমরা পাবো +5 কুলম এবং +3 কুলম চার্জের মধ্যে যে বিকর্ষণ বলের মানটি আমাদের বের হয়ে আসলো এটি দ্বারা বোঝাবে এই পরিমাণ বল দ্বারা এই +5 কুলম চার্জ +3 কুলম চার্জের বস্তুটিকে এই দিকে এ পরিমাণ বল প্রয়োগ করবে। এখানে যে ভ্যালুটা আসবে অত বলে +5 কুলম চার্জ +3 কুলম চার্জকে এই ডাইরেকশনে বল প্রয়োগ করবে, বিকর্ষণ করবে। ঠিক একইভাবে +3 কুলম চার্জ এই সেম পরিমাণ বলে +5 কুলম চার্জকে এই দিকে বিকর্ষিত করবে। অর্থাৎ এটি হচ্ছে পরস্পরকে সেম অ্যামাউন্ট অফ বলে এরা বিকর্ষণ করে। যদি একটি পজিটিভ আরেকটি যদি আমরা নেগেটিভ দিয়ে দিতাম তাহলে কী হতো? এরা পরস্পরকে এই একই পরিমাণ বলে আকর্ষণ করত। অর্থাৎ এই দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা যদি একটা পজিটিভ একটা নেগেটিভ ধরি তাহলে আমরা সবসময় কি করব? যেহেতু বল হচ্ছে একটি ভেক্টর রাশি আর ভেক্টর রাশির মান কখনো নেগেটিভ হয় না, অতএব যেহেতু আমাদের কুলম্বের সূত্রে দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা মেজারমেন্ট করতেছি, অতএব আমাদের এই Q1 এর জায়গায় কত বসাবো? 10 কুলম বসাবো এবং Q2 এর জায়গায় মাইনাস না বসিয়ে আমরা প্লাসে বসাবো। কেন প্লাসে বসাবো? কারণ দুটি চার্জের মধ্যে আমরা ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করতেছি, আর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কখনো নেগেটিভ হয় না। বিকজ অফ দ্যাট রিজন আমরা যে কাজটি করলাম আমরা পজিটিভ ভ্যালু বসিয়ে দিলাম। তাহলে আমাদের যে বলটি আসবে এখানে আমরা যে ভ্যালুটি পাবো এটি দ্বারা বোঝা যাবে এই +10 কুলম চার্জের বস্তুটি এই +15 কুলম চার্জের বস্তুটিকে এই সেম অ্যামাউন্ট বলে আকর্ষণ করতেছে। ঠিক একইভাবে -15 কুলম চার্জের বস্তুটি +10 কুলম চার্জের বস্তুটিকে সেম অ্যামাউন্ট বলে নিজের দিকে আকর্ষণ করতেছে। অর্থাৎ এরা পরস্পরকে একই পরিমাণ বলে আকর্ষণ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত রাখবো। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো। আজকে আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত কিছু জিনিস শেখার চেষ্টা করব। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার
অ্যান্ড তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, এবং অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে লেকচারটি কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।